খেলা চলছে বিশ্বজুড়ে। ফুটবল ক্রিকেট ছাড়াও খেলার রয়েছে এক দীর্ঘ ফর্দ। শুধু ফলাফল নয়, গত আজ আর আগামীর খেলাকে প্রেস বক্স থেকে আমরা দেখতে চাই ভিন্ন চোখে। সেই দেখাটাই দেখতে পাবেন এখন মাঠে। সঙ্গে আছি শরীফ রওশন। শুরুতেই এক নজরে দেখে নিতে চাই ক্রীড়াঙ্গনের সব গুরুত্বপূর্ণ খবরাখবর। নামে ক্রিকেটারদের সংগঠন হলেও বাস্তবে ক্রিকেটের সঙ্গে খুব একটা সম্পৃক্ততা নেই কোয়াবের। আবার নিচের সারির ক্রিকেটারদের সঙ্গেও যুক্ত নেই কোয়াব। ঢাকার বিদ্রোহী ক্লাবের অংশ প্রায় 9 শতাধিক ক্রিকেটারদের সমস্যা সহ বিশ্বকাপ ইস্যুতে সংগঠনটি নিশ্চুপ। তবে সব সমস্যা সমাধানে কাজ করার পরিকল্পনা আছে কোয়াবের বর্তমান কমিটির। বিপিএল শেষ হলেও এখনো চ্যাম্পিয়ন হওয়ার উন্মাদনায় রাজশাহীবাসী। বিপিএল এর ট্রফি নিয়ে শান্ত মুশফিকদের পুরো নগরে ভ্রমণ সঙ্গী হিসেবে যোগ দিয়েছেন বুড়ো থেকে শিশুরা। শান্ত মুশফিকদের চাওয়া ঢাকা, চট্টগ্রামের মতো রাজশাহী এবং বগুড়াতেও আয়োজন হোক বিপিএল। তাতে দর্শক বাড়ার পাশাপাশি ক্রিকেটের বিকেন্দ্রীয়করণেও আসন্ন বিপিএল ভালো একটি মাধ্যম হিসেবে কাজ করবে বলে প্রত্যাশা তাদের। এবং মার্চে এশিয়ান কাপের মূল পর্বকে সামনে রেখে আগামীকাল থেকে শুরু হবে নারী দলের ক্যাম্প। তবে থাকবেন না দলেরই প্রধান কোচ পিটার বাটলার। সাফ অনূর্ধ্ব-19 চ্যাম্পিয়নশিপে খেলতে জুনিয়রদের সঙ্গে এরই মধ্যে নেপালে গেছেন পিটার। তার পরিবর্তে ফিটনেস ট্রেনার ক্যামেরুন লর্ড চালাবেন ক্যাম্প। এদিকে মার্চ উইন্ডোতে ভিয়েতনামের বিপক্ষে খেলবেন জামাল হামজারা। জুনের ক্যাম্পে ডাকা হবে বাংলাদেশি বংশোদ্ভূত যুক্তরাষ্ট্রের প্রবাসী ফুটবলার সুলিভান ব্রাদার্সকে। স্বাগত এখন মাঠে। আজ কথা বলবো নারী ফুটবল দল। যেহেতু মার্চে এই অস্ট্রেলিয়ান মিশন আছে, বাংলাদেশের জন্য সবচেয়ে বড় একটা মিশন, কারণ এশিয়ার মধ্যে সর্বোচ্চ এই আসরে বাংলাদেশ ইতিহাস গড়ে কিন্তু নিজেদের জায়গা নিশ্চিত করেছে। তবে শুধু নিশ্চিত করাই কি সবচেয়ে বড় অবদান রাখা উচিত ছিল বাফুফের, নাকি আরও বেশি কাজ করা দরকার ছিল এই টিমটাকে নিয়ে? আসলে বাংলাদেশ ফুটবল ফেডারেশন কোথায় আছে, কি করছে নারী দলকে নিয়ে? যেহেতু আগামীকাল থেকে ক্যাম্প শুরু হবে বাংলাদেশ নারী ফুটবল দলের, কি পরিকল্পনা এগোচ্ছে বা পরিকল্পনা আদতে কতটুকু কার্যকরী হবে? আজ স্টুডিওতে এই নিয়ে আলোচনার জন্য উপস্থিত হয়েছেন জাতীয় দলের সাবেক নারী ফুটবলার এবং ক্রীড়া সংগঠক রেহানা পারভিন। আপনাকে স্বাগত জানাচ্ছি এখন মাঠের স্টুডিওতে। আপা, বলছিলাম যে আগামীকাল থেকে কিন্তু নারী দলের ক্যাম্প শুরু হবে এবং এই দলটাকে নিয়ে কিন্তু বাংলাদেশ যে স্বপ্ন দেখেছিল, কারণ 1980 সালের পর অনেক বছর পর বাংলাদেশ এশিয়ার সর্বোচ্চ একটা টুর্নামেন্টে খেলতে যাচ্ছে। তবে বলা হচ্ছে বাংলাদেশ নারী দলের প্রস্তুতির যে ঘাটতি নিয়ে। এক সময় নারী লীগ যেটা শুরু হয়েছে, সেই লিগে যে খেলছে ঋতুপর্ণা, তিনিও কিন্তু বলেছেন যে এই সম্পূর্ণ যে প্রস্তুতি আসলে ফুটবল ফেডারেশনের, সেই প্রস্তুতির যে পরিকল্পনা একেবারে আসলে সামঞ্জস্যপূর্ণ না। আপনার চোখে কি মনে হচ্ছে যে এই অস্ট্রেলিয়া যাওয়ার কথা, অস্ট্রেলিয়া মিশন, সেটা যেন কি পর্যাপ্ত আমরা সুবিধা পাচ্ছি বা নারীরা পাচ্ছেন? থ্যাংক ইউ। আমরা দুবার সাব চ্যাম্পিয়ন। আমাদের মেয়েরা অনেক ভালো করছে এবং এশিয়ান গেমসে আমরা কোয়ালিফাই করেছি। এবং জানেন আপনারা, আমরা অনেক বড় বড় টিমের সঙ্গে খেলবো। আমাদের চীন, জাপান, অস্ট্রেলিয়া যেহেতু ভেন্যু, ওরা ইমিডিয়েটলি যাবে। কিন্তু আমার কথা যে লিগটা হচ্ছে সেটা হলো ফিফার অনুদানে যে লিগটা চলছে, ঠিক আছে, কিন্তু এই লিগটা আমি সম্পর্কে একটু বলবো। লিগটা কিন্তু সেরকম মান হচ্ছে না। মানটা হলো যে ঠিক আছে, একদিক দিয়ে বলবো যে যারা ডিস্ট্রিক্টের মেয়েরা আসছে তারা কিন্তু তাদের ফোকাসটা দেখাতে পারছে যে আমি আমার খেলাটা, আমার কি পারফর্ম, আমার কোচদের চোখে, ফেডারেশনের লোকদের কাছে চোখে পড়ছে যে আমাদের মানে ওদের পারফরমেন্স দেখার একটা সুযোগ আছে জুনিয়রদের, যারা ডিস্ট্রিক্ট লেভেল থেকে খেলতে আসছে। এটার জন্য একটা বেটার ভালো। কিন্তু যারা সাব কোয়ালিফাই করেছে, সাব চ্যাম্পিয়ন এশিয়ানে গিয়েছে, তাদের সঙ্গে যে লিগের খেলাটা আমার মনে হয় নিজের ডাউন হয়ে যাচ্ছে।
কারণ তাদের মান হবে। আমি ইতিপূর্বে আমি শুনেছি যে সাবেক আমাদের ফুটবল ফেডারেশনের সভাপতি তাবিদাল ভাই বলেছিলেন যে আমরা এই যে এশিয়ান গেমসটাকে আমরা প্রস্তুতির ম্যাচ নিচ্ছি এবং আমরা পারলে অস্ট্রেলিয়ার সঙ্গে আমরা ম্যাচ করব, অন্য অন্য দলের সঙ্গে আমাদের ম্যাচ করব। এই ম্যাচগুলো যদি করা যেত আমাদের এশিয়ান গেমসের যে মেয়েরা এরা নিজেকে ভুল ত্রুটিগুলো সংশোধন করে নিতে পারতো, যে আমাদের কোনটা ন্যাগেলসে এই জিনিসগুলো ভালো হতো। কিন্তু জানি না এখন কি হচ্ছে বা কী ফেডারেশনের সিদ্ধান্ত নিচ্ছে, যেহেতু কালকে থেকে ক্যাম্প এবং বংশভূত প্লেয়াররাও কিছু এখানে ইনক্লুড করছে। তবে আমি মনে করব যে সব মিলেই ফেডারেশন চিন্তাভাবনা করছে যে তাদেরকে কিভাবে এটা আরও আপলোড করা যায়। তবে এটা যে লিগ করে যে তাদেরকে বেনিফিট হচ্ছে বা লিগ করে যে তারা খুব পারফর্ম ভালো হচ্ছে আমি এটা মনে করছি না। তবে আমি হচ্ছে পারফর্মটা একটু ডাউনের দিকেই যাচ্ছে। যারা খেলেছে আমি কয়েকটা খেলা দেখেছি, তারা হয়তো খেলছে কিন্তু তাদের সেফ রেখে খেলতেছে, যে আমার সামনে এশিয়ান গেমস গতবার সেরকম এফোর্টটা দিতে পারছে না। আমি কয়েকটা গেম দেখেছি, কিন্তু তার মধ্যে ঋতুপর্ণা যারা আছেন, মনিকারা, আমি ওদের খেলা দেখেছি, মোটামুটি খারাপ করছে না, ভালো করছে। তারপরে তো একটা টিম যখন একসঙ্গে আসবে তাদের কমিউনিকেশন সব কিছু মিলে একটা ভালো কিছু হবে বলে আমি মনে করি। আপনি বলছিলেন যে শুরু থেকে যেভাবে আসলে প্ল্যান করা দরকার ছিল, অনেকগুলো দেশের সাথে এরই মধ্যে তারা কথা বলেছে, তবে কেউ আসলে ইতিবাচক সাড়া দেয়নি বাংলাদেশের সাথে টুর্নামেন্ট খেলার জন্য। আমরা দেখেছি যে গত বছর একটা ট্রাইনেশন হয়েছিল, সেই ট্রাইনেশনের পর বাংলাদেশ আসলে কোনো বড় দলের সাথে খেলার সুযোগ পায়নি, যেখানে আমরা দেখেছি যে আমাদের প্রতিবেশী দেশগুলো যেখানে এবং প্রতিপক্ষ যেই দলগুলো আছে তারা আসলে এরই মধ্যে বড় বড় দেশগুলোর সঙ্গে খেলেছে। বাংলাদেশের সেই জায়গায় আসলে খুব বেশি খেলার সুযোগ হয়নি এবং সুযোগ করে দিতেও পারেনি ফেডারেশন। এই যে মার্চ মাস, মানে আমাদের হাতে প্রায় ধরতে গেলে 1.5 মাসের মতো সময় আছে, সেই 1.5 মাসের মধ্যে একটা প্রস্তুতি করে আমাদেরকে নিজেদেরকে অস্ট্রেলিয়া যেতে হবে। সেই প্রস্তুতিতে আবার আমাদের পিটার বাটলার থাকবে না, যিনি প্রধান কোচ। সেই জায়গাটা থেকে আপনি ঘাটতি মনে করবেন কিনা? কারণ একজন ফিটনেস ট্রেনার হিসেবে যাকে এই মাত্র নিয়োগ দেওয়া হবে বা দলের সাথে কাজ শুরু হবে, তাদের সাথেও তো প্লেয়ারদের একটা বন্ডিং এর ব্যাপার আছে। বা পিটার বাটলার এখন কোথায় আছেন সাফ অনূর্ধ্ব 19 চ্যাম্পিয়নশিপে, যেখানে আমরা লাগাতার সময় ধরে কিন্তু চ্যাম্পিয়ন হওয়ার সেই তকমাটা অর্জন করেছি। সেই মানে বাফুফের কি মনে হয়েছে কিনা যে হ্যাঁ আমার ওইটাই আসলে আমাদের চ্যাম্পিয়ন হতে হবে? মানে এশিয়ার থেকে কি সাফের অনূর্ধ্ব 19টা বড় হয়ে গেল বাফুফের কাছে, যার কারণে পিটার বাটলারকে তারা ওই জায়গায় সরিয়ে নেওয়া হয়েছে? এবং বিগত সময়ে আমরা দেখেছি যে যিনি সহকারী কোচ ছিলেন বাংলাদেশের, তার অধীনে কিন্তু ক্যাম্প করেছেন বাংলাদেশ দল, সেখানেও কিন্তু তিনি সাফের প্র্যাকটিসে বা সাফের দলের সাথে গিয়েছেন পিটার বাটলার। এই জায়গায় কি মানে নজরদারি বা যেই মানে পরিকল্পনায় কি বাফুফের আসলে ঘাটতি আছে কিনা? আমি থ্যাংক ইউ, দারুণ আপনি আমাকে প্রশ্ন করেছেন। এটা একদম আমি বলবো যে ঘাটতি আছে, কারণ আমি বাটলারের আমরা তো তাচ্ছিল্য করলাম যে কিছু প্লেয়ারদেরকে সাইড করেছে, কিন্তু বাটলারের অবদান কিন্তু ভোলা যাবে না। প্রথম থেকেই কিন্তু এই টিমের সঙ্গেই কিন্তু বাটলার আছেন। তো এই টিমের সাথে যে বাটলার আছেন ওদের সঙ্গে কিন্তু একটা খুব দারুণ একটা কোচের সঙ্গে একটা ভালো বন্ধুত্ব, বন্ধুত্ব সব কিছু গড়ে উঠেছে। কিন্তু এই মুহূর্তে যখন সে বাটলার চলে যায়, আমার মনে হয় যে টিমটাকে একটু মানে হতাশ হবে বলে আমার কাছে মনে হচ্ছে। কারণ একটা কথা যে আমি কথা বলছি, এখন হুট করে আরেকজন এসলে তখন কিন্তু পরিচিত হওয়া বা কথা বলা একটা প্রবলেম হয়ে যায়। তো আমি মনে করি যে অবশ্যই বাটলারকে এই টিমে রাখা উচিত ছিল। আর হলো যে আমার ওইটাতে ফোকাস না দিয়ে আমার এইটাতে বেশি, আমার এইটা বড় গেম, আমার এইটাকে ফোকাস দেওয়া উচিত। আর নতুন করে বলবো না যে বাটলারকে ইন করাচ্ছে, কিন্তু বাটলার তো এর সঙ্গেই সবসময় ছিল। আমার মনে হয় যে এই ঘাটতিটা একটু দেখা দেবে বলে আমার মনে হচ্ছে। আপা এই নিয়ে আরো অনেক কথা আছে, গল্প আছে, তবে আপনাকে এখানে একটু থামাতে হচ্ছে। দর্শক দেখছেন এখন মাঠে। এই যে আপা ক্যামেরুন লর্ড তিনি ক্যাম্প চালাবেন, তবে এর সাথে সাথে আমাদের মাহবুব ভাই যিনি আছেন, দেশীয় কোচ যারা আছেন তারাও থাকবেন। তবে ক্যাম্প কি আসলে মানে ক্যাম্প একটা চালানোর মতো, নাকি অস্ট্রেলিয়া মিশন আমাদের বড় একটা আসর, সেটাকে লক্ষ্য করে অনেকগুলো কৌশল আছে? কারণ আমাদের দলের যারা প্রতিপক্ষ, চায়না আছেন, নর্থ কোরিয়া আছেন, যারা আছেন, উজবেকিস্তান আছে আমাদের দলে, এই যে বড় বড় দল আমাদের র্যাঙ্কিংয়ে কিন্তু তারা আমাদের থেকে অনেক এগিয়ে, প্রায় 180-র ব্যবধান রয়েছে। তাদের বিপক্ষে একটা ক্যাম্প চালানো মানে আমরা চালানো দরকার বা প্ল্যানিং করা দরকার, করে গেলাম। বাফুফের তাবিত আওয়াল বলছিলেন, সভাপতি যিনি আছেন, বা ফাহাদ করিম আছেন, এটা আমাদের জন্য একটা বড় ইতিহাস। তবে এই ইতিহাসে যে আমরা প্রথমবার গিয়ে বড় একটা সাফল্য অর্জন করতে পারি, সেই টার্গেট যে আমাদের সেট করতে হবে, সেইটা কি তারা ভুলে গেছেন নাকি? যার কারণে আসলে যেটা বলছিলেন যে যেখানে যার থাকার দরকার, কোচের থাকার দরকার, এখানে মূল ফোকাসটা এখানে হওয়া উচিত ছিল, সেখানে তাদের মূল ফোকাসটা নেই। মূল ফোকাসটা সাফের একটা বয়স ভিত্তিক দলের সাথে। এই যে ফোকাসের যে একটা মানে ব্যাপার, সেই ব্যাপারে কি কোনো সমস্যা রয়েছে কিনা বাফুফের পরিকল্পনায় যারা দায়িত্বে আছেন?
হ্যাঁ, আমি তো আপনাকে একটু আগেই বললাম, অবশ্যই পরিকল্পনার একটা ব্যাঘাত আছে, কারণ আমি সবসময় মনে করব বড় টিম, আমার বড় টিমটার সঙ্গে আমাকে ফাইট দিতে হবে। আমি ছোট টিমে, আমি যদি লিগের চিন্তা করি, বাংলাদেশের যে লিগটা হচ্ছে যে এখানে ট্রেনিং করে খেলে এদের সঙ্গে কম্পিটিশন করে আমি এশিয়ান গেমসে যাবো, অন্য এটা হচ্ছে না। আমার মনে হয় যে ফুটবল ফেডারেশনে একটা ঘাটতি আছে, তবে এই ঘাটতিগুলো আমি মনে করব যে এটা পুষিয়ে নেওয়া উচিত, এবং যদিও এখনও চেঞ্জ করা যায়, এখনও যদি ওনারা মনে করেন যে না আমাদের এশিয়ান গেমসকে আমাদেরকে প্রাধান্য বেশি দিতে হবে, ওরা চেঞ্জ করতে পারবে। আর আরেকটা বিষয় হলো যে আমি মনে করি যে টিমটাকে সরকারি কোচ হিসাবে বা রেখেছে বা কর্মকর্তা যাদের ইয়েতে, আপনি সত্যি কথা বলেছেন যে আমাদের এখানে কি টিমটাকে কি ক্যাম্প চালানোর জন্য না খেলা চালানোর জন্য, বা আমাদের ফোকাস হবে আমরা খেলবো, ভালো খেলবো, এটাই তো আমাদের কথা। কিন্তু আমি বুঝতেছি না যে এটা কি ক্যাম্প চালাচ্ছে নাকি এটা ইয়ে করছে, আমিও বুঝতেছি না। তবে জানি না ফুটবল ফেডারেশন এটা কি ডিসিশন নিল, হয়তো বা ওরা চেঞ্জও করতে পারে এরকম আশা। তবে আমার মনে হয় যে বাটলারকে এখানে থাকলে আমার মনে হয় যে এটা ভালো হতো। কথা হচ্ছিল যে কাল আনিকা রানিয়া সিদ্দিকী একজন বাংলাদেশি বংশোদ্ভূত, যিনি মাতসুশিবা সুমাইয়ার পরে আসলে বাংলাদেশ দলে একজন বাংলাদেশি বংশোদ্ভূত হিসেবে খেলোয়াড় সুযোগ পেতে পারেন। তবে এই যে 10 দিনের একটা ক্যাম্প যে বাংলাদেশের হবে, সেই ক্যাম্পে তাকে নিজের যোগ্যতা প্রমাণ করতে হবে। তবে সেই যোগ্যতা আসলে প্রমাণটা কার সামনে করবে, কার কাছে করবে? ফিটনেস ট্রেনার পিটার বাটলার বলছিলেন আমাদের কাছে একটা সাক্ষাৎকারে যে তার নজরদারি থাকবে এখানে, সামনাসামনি না দেখে একজনকে জাজ করা, বা ধরেন আপনি মাঠে আছেন, আপনি দেখছেন, আপনি প্রধান কোচ, আপনি দেখছেন, বা আমি আপনার সহকারী কোচ, আমি আপনাকে যেভাবে আসলে ব্রিফ করব বা আপনি আপনার কৌশলে যেভাবে দেখবেন, দুটোকে আসলে এক হবে। সেক্ষেত্রে আনিকা সিদ্দিকী মাঠেও যে মাঠে যেভাবে খেলেন, সেভাবে দুই উইংয়ে খেলার তার যোগ্যতা রয়েছে। সেই পারদর্শিতা বা তার পিটারের নেতৃত্বে যেভাবে তাকে খেলাবেন, যেই কৌশলে খেলাবেন, সেই কৌশলটা কি একজন ফিটনেস ট্রেনার সেই কৌশলটা মাঠে ইনক্লুড করে সেই যোগ্যতা তার ভেতর থেকে যেই পারদর্শিতা, সেইটা কি আসলে বের করে আনা সম্ভব? এটা একটা হাস্যকরের মতো যে আমি দূরে আছি বা ভিডিও কলে বা ভিডিওর মাধ্যমে আমি দেখলাম তার পারফর্ম, দেখে আমি শুনলাম টেলিফোনে যে ও ভালো করছে, এই জায়গায় সিলেকশন তাড়িয়ে, আমি এটাকে হাস্যকরের মতো মনে হচ্ছে আমার কাছে। আমার মনে হয় যে বংশোদ্ভূত প্লেয়ার যেহেতু অনেক তার খেলার অভিজ্ঞতা আছে, গেম আছে, আমাদের এই টিমের সঙ্গে অ্যাডজাস্টেরও ব্যাপার আছে, আমাদের যে টিমটা আছে এই টিমের সাথে অ্যাডজাস্টের যদি ভালো করে, আবার অবভিয়াসলি মনে হয় ভালো করবে বলে আমার মনে হয়। তবে আমার মনে হয় যে বাটলারে থাকা প্রয়োজন মনে করছি। আপা বলছিলাম যে বাংলাদেশি বংশোদ্ভূত প্লেয়ারদের সংখ্যা একেবারেই কম জাতীয় দলে। আমরা দেখেছি যে হামজা চৌধুরী, না এর আগে মাতসুশিমা সুমাইয়া ছিলেন, যে জাপানিজ তার প্লেয়ার বাবা মা ছিলেন আর কি। সেই ক্ষেত্রে বলা হচ্ছে যে যেহেতু হামজা চৌধুরী, সমিত সোম এবং ফাহমিদুল ইসলামরা এসে যেভাবে আসলে বাংলাদেশের ফুটবলটাকে নতুন করে আসলে জীবিত করা, কারণ জীবিত এই জন্য বলা হচ্ছিল যে মাঠে ফুটবলের সেই ক্রেজটা একেবারে হারিয়ে যাচ্ছিল দেশের ফুটবলে, সেই ক্রেজটা তৈরি হয়েছে। এবং বলা হচ্ছে যে নারী ফুটবল তো অনেকদিন ধরে বয়স ভিত্তিকের যে টার্মটা তারা নিয়েছে নতুন করে দেশের ফুটবলে, কমলাপুর স্টেডিয়ামে যেভাবে মাঠে দর্শকরা ফিরেছেন, সেটা অনেকটাই আসলে নারী ফুটবলের কৃতিত্ব বলা যায়। দেশীয় ফুটবলারদের মধ্যে যদি আনিকা রানিয়া সিদ্দিকী সুযোগ পেয়ে যান, সেক্ষেত্রে দেশীয় ফুটবলারদের যে পজিশনটা, সেখানে আসলে কি কম হারানোর কোনো সুযোগ আছে কিনা, বা ওইখানে ফোকাসটা চলে যাবে কিনা বাফুফের? না, ধন্যবাদ। যেমন আপনি হামজারা, সমিত্রা যারা আসছেন, তারা কিন্তু যে মরা ফুটবলকে দর্শক যেত না, এখানে কিন্তু প্লেয়াররা চলে আসছে, দর্শক চলে আসছে এখানে। যেমন আমরা একটা বাংলাদেশের দর্শকের ক্ষেত্রে আমরা এই গেমগুলো করেছি। তো এটা আমি মনে করি যে বংশোদ্ভূত যে প্লেয়ারগুলো যদি তারা ভালো করে, অবশ্যই আমাদের টিমের মধ্যে রাখলে ভালো করবে। আর আপনি আরেকটা মনে করবো যে আমাদের যে নেক্সট জেনারেশন যে প্লেয়ারগুলো, এগুলো হয়তো ঘাটতি হবে, যে আমার ঘাটতি হলো যে আমি হয়তো চান্স পেতাম, আরেকটা প্লেয়ার চান্স পেতো, সে হয়তো চান্স পাচ্ছে না টিমের মধ্যে, ওরা বংশগত প্লেয়াররা চলে আসছে। তা আমি মনে করব যে আমাদের দেশের স্বার্থে হলো ভালো করার জন্য এশিয়ান গেমসে বংশগত অ্যালাউ করলে আমার মনে হয় যে খারাপ কিছু হবে না, এটা একটা ভালো গুড ডিসিশন। আবার নারী ফুটবল নিয়ে আরো অনেক কথা রয়েছে, আসলে নারী ফুটবলটা কি জোড়াতালি নারী ফুটবল কিনা বাংলাদেশের, এ নিয়ে অনেক উত্তর নিশ্চয় আপনার কাছে জানা আছে, এ নিয়ে আরো কথা বলবো। দর্শক, নিচ্ছে এই পর্যায়ে একটা ছোট্ট একটা বিরতি, ফিরছি একটু পরেই। ফিরে এলাম বিরতির পর, দেখছেন এখন মাঠে।
কথা হচ্ছিল দেশের নারী ফুটবল নিয়ে। নারী ফুটবলরা যখন অস্ট্রেলিয়ার মিশনে যাবে আসলে কতটুকু প্রস্তুত হতে পারছে তারা, সে বিষয়ে আজকে আমাদের সাথে স্টুডিওতে কথা বলার জন্য রয়েছেন সাবেক জাতীয় দলের ফুটবলার রেহানা পারভিন। রেহানা আপা, কথা বলছিলাম যে নারী ফুটবলারদের যে ক্যাম্পটা শুরু হবে, এই তো গেল দেশের মধ্যে 10 দিনের ক্যাম্প, এরপরে কি পরিকল্পনা, এর মধ্যে কোন দেশের সাথে খেলবে? এখনো কিন্তু বাফুফে সেই জায়গাটা নিশ্চিত করতে পারেনি। সেক্ষেত্রে বাফুফে অনেক আগে আমাদেরকে বলেছিল, প্রায় 2-3 মাস আগে বলেছিল যে তারা জাপান, অস্ট্রেলিয়ার সাথে দলগুলোর সাথে খেলানোর কথা বলছে। তবে আপা, আমার প্রশ্ন হচ্ছে এই যে তাদের থেকে কোনো পজিটিভ কোনো ফিডব্যাক এখনো পর্যন্ত পাইনি, তাহলে আমাদের এই যে মেয়েরা র্যাঙ্কিংয়ে এত ভালো করছে, এশিয়ান কাপের মূল পর্বে টিকিট কাটলো, মিয়ানমার, বাহরাইনের মতো দলগুলোকে হারানোর পর, এরপরও কেন বাংলাদেশ দলকে নিয়ে অন্য দেশগুলো যেগুলো র্যাঙ্কিংয়ে উপরে আছে তাদের আগ্রহ কেন এখনো তৈরি করতে পারছে না বাফুফে? আসলে এটা বাফুফেরই ফুটবল ফেডারেশনে যারা আছেন তারাই এটা উত্তর দিতে পারবেন কেন এটা পাচ্ছে না, করছে না। তবে আমার কথা হলো যে আমরা পরিস্থিতি যেটা মানে সাব চ্যাম্পিয়ন পড়ার পর যখন এশিয়ান গেমসে চান্স পেলো তখন কিন্তু তারা অনেকগুলো গেম করেছে, হ্যাঁ, মানে প্র্যাকটিস ম্যাচ করেছে, কিন্তু সেখানে প্র্যাকটিস ম্যাচে কিন্তু সুবিধা বেশি ভালো করতে পারেনি, মোটামুটিভাবে ভালো করেছে। তখন আমাকে আরও অন্য টিভিতে আমার প্রশ্ন করা হলো যে এখানে প্র্যাকটিস ম্যাচগুলো যে আগের তুলনায় কেন খারাপ হলো। তা আমি বললাম যে আমাদের যে সাবিনা, মাসুরা যারা আছেন তাদেরকে হয়তো সিনিয়র প্লেয়ারগুলো নাই, নতুন করে আসছে, ওদের অ্যাডজাস্ট হতে হয়তো দেরি হয়েছে, তাই হয়তো একটু মিসিং হয়েছে, পরবর্তীতে ঠিক হয়ে যাবে। মানে এই ধরনের আমি প্রশ্নের উত্তর দিয়ে দিলাম। তো এখন আমার কথা সেটা না, কথা হলো যে আমাদের ফোকাসটা এখন বর্তমান এশিয়ান গেমস, এইটাই আমাদের এখন ফোকাস। তো আমি তবে ফুটবল ফেডারেশনে আমরা কী চিন্তাভাবনা করছে যাই না, তবে আমি একজন এক্স প্লেয়ার হিসেবে আমি একটা অনুরোধ করব যে ইমিডিয়েটলি যদি আরও কোনো দলের সঙ্গে, বিদেশি কোনো ভালো দলের সঙ্গে যদি একটা ম্যাচ করতে পারে এই মুহূর্তে, তাহলে আমার মনে হয় যে খুবই ভালো। এর মধ্যে আপনারা জানেন যে ফুটসালে আমাদের সাবিনারা, ওরা একটা ফুটসাল নিয়ে কথা বলবো, তবে তার আগে প্রশ্ন হচ্ছে এখনো তো যেহেতু আসলে কোন দলের সাথে খেলবে শেষ, মানে প্রস্তুতি হিসেবে কোন দলের সাথে বড় কোনো নাম রয়েছে কিনা আপনার মতে, মানে কি মনে হয়? আসলে আমি শুনেছি আপনার মতোই যে ওরা অস্ট্রেলিয়ার সঙ্গে কথা বলেছিলেন যে গেম করবে, কিন্তু তারপরে তো আমি দেখতেছি না, যখন যাবে তখন হয়তো বুঝতে পারবো যে না, অস্ট্রেলিয়ার সঙ্গে তারা ম্যাচ করবে। আমি কোন দলের সাথে আসলে ম্যাচ খেললে এখন যে পরিস্থিতিতে বাংলাদেশ ফুটবল দলটা রয়েছে তাদের যে যোগ্যতা, সেটা আসলে তারা বুঝতে পারবে যে হ্যাঁ এইটা আমাদের দৌড়, এই এখন পর্যন্ত আমরা এইখানে রয়েছে, আরো বেশি আমাদেরকে ডেভেলপ করতে হবে, আরো বেশি জাপান, অস্ট্রেলিয়া এগুলো তো দারুণ টিম, এদের সঙ্গে খেলতে পারলে, ওদের সঙ্গে খেলে ভালো করবে না, কিন্তু বাট খেললে ওরা বুঝতে পারবে যে আমার এই নেগলেন্সিটা হচ্ছে বা আমার এই প্রবলেম হচ্ছে, আমার আরো মান বাড়ানো দরকার, এইগুলোই করলেই হয়ে যাবে এই টিমগুলো। আপনি নারী লীগ নিয়ে কথা বলছিলেন, যে একদম শুরুর দিকে আমরা বলছিলাম যে নারী লীগটা যেভাবে হচ্ছে সেইটা আসলে বাংলাদেশের জন্য একেবারেই মানে স্বাস্থ্যকর কোনো লীগ না আসলে দেশের ফুটবলের জন্য নিশ্চয়ই। এবং পিটার বাটলার, আপনার নিশ্চয়ই মনে আছে যখন যারা ক্লাব চ্যাম্পিয়নশিপ এবার একটা প্রথমবার সুযোগ পেয়েছিল এবং নাসরিন স্পোর্টস খেলতে গিয়েছিল, সেখানে কিন্তু বলা হচ্ছিল যে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অনেক প্লেয়ারকে তারা আসলে প্ল্যান করছিল নাসরিন স্পোর্টস। তবে পিটারের মানে একটা অসুবিধা ছিল যে ওইখানে গেলে তাদের যেভাবে আসলে একটা শিডিউল অনুযায়ী কাজ করা হচ্ছে, মেয়েরা একটা মানে শৃঙ্খলার মধ্যে চলে এসেছে, সেই শৃঙ্খলা আসলে ব্যাঘাত করতে পারে, এই জন্য আসলে তাদেরকে ছাড়া হয়নি। তবে আমরা দেখেছি যে যারা জাতীয় দলের বাইরে ছিল, সঞ্জিদা, তারা আসলে গিয়েছিলেন, তবে খুব বেশি আমরা সাফল্য অর্জন করতে পারিনি সেখানে। তবে প্রশ্ন হচ্ছে, যদি আমরা সাফ ক্লাব চ্যাম্পিয়নশিপেই যেতে না দেই নারীদের প্রস্তুতি, নারীদের মানে শৃঙ্খলা ঘাটতি হওয়ার কারণে, তাহলে এই নারী লীগ নিয়ে কেন পিটারের কোনো অভিযোগ নেই? আপনি বলছিলেন যে একটা জোড়াতালির নারী লীগ চলছে, আমিও দেখেছি মাঠে গিয়ে, কারণ জোড়াতালিটা এই জন্য বলা হচ্ছে, কমলাপুর স্টেডিয়ামে একমাত্র একটা মাঠ যেখানে তারা দিনব্যাপী 4 থেকে 5টা ম্যাচ চালাচ্ছে লাগাতার, সকাল থেকে একেবারে রাত পর্যন্ত। এবং রাতের ম্যাচের সবচেয়ে দুর্ভোগের জায়গাটা ফ্লাড লাইট, যেখানে একটা ফ্লাড লাইটের থেকে 80 থেকে 85টা লাইটের সরবরাহ থাকার কথা ছিল, সেখানে তারা মাত্র পাচ্ছে 15 থেকে 20টা। সেখানে যে পর্যাপ্ত পরিমাণে লাইটের যে সরবরাহ জায়গাটা, সেটা এনএসির সাথে আমরা কথা বলেছিলাম যে তাদের কেবলের যে সমস্যাটা সেখানে আসলে দেখা যাচ্ছে। তবে মানে যারা বাফুফের তরফ থেকে কর্তা ব্যক্তিরা গিয়েছিলেন তাদের নজর একেবারেই সেখানে নেই, এবং একটা ম্যাচ রাজশাহী স্টার্সের যে ম্যাচটা বেশ 15 থেকে 20 মিনিট কিন্তু বন্ধ ছিল। এই যে এই ফ্লাড লাইটের এই লাইটে তারা খেলছে, এখানেও তো তাদের আসলে ইনজুরি হওয়ার সংখ্যা বা তাদের যে আসলে গতি, সেই গতিতেও তো আসলে মানে মানে কি বলবো, মানে লাগাম ধরে রাখতে হচ্ছে যে আসলে আমরা কোথায় গিয়ে শেষ করব, কোন জায়গায়, এই যে মানে খেলাটা আসলে হচ্ছে না, এটা কি আপনি মনে করেন কিনা? অবশ্যই আমি বলছি, প্রথমেই তো বললেন যে আমি বলেছি যে কোনো জায়গায় যে জোড়াতালি লিগ চলছে, সত্য কথা। এটা হলো যে
যেখানে আমি মনে করব যে গত বছর বা গত ইয়েতেই বসুন্ধরা খেলেছে, এবার বসুন্ধরা নেই। বসুন্ধরার সভাপতি কিন্তু ফুটবল ফেডারেশনের সহসভাপতি, কিন্তু সে টিম নামাতে পারতো, কেন নামালো না? আমার কিন্তু এই প্রশ্নটা আমি করছি। তারপর হলো যে মোহামেডান, আবহানী, বড় বড় যে লিগগুলো, এই ক্লাবগুলো যদি আপনার এই লিগে খেলতো, তাহলে আমার প্লেয়ারদের একটা করে মান কত বেড়ে যেত। কিন্তু কোন ক্লাবগুলো খেলছে আপনাকে হিসাব করতে হবে। কোন ক্লাবগুলো খেলছে আপনি জীবনে নাম শুনেছেন? নাম শুনিনি। এই ক্লাবগুলো যখন থাকে তখন তো আর দেখার কোনো ইয়ে নেই। আর এর ফাঁকে আমি একটা কথা বলবো, মেয়েরা যত জাতীয় দল বা যে কোনো দল খেলুক না কেন, এশিয়ান গেমস, সাব ওয়ার্ল্ড কাপ, এটা ঠিক আছে, কিন্তু সবচেয়ে হলো ক্লাবেই কিন্তু একটা বেনিফিট পায়, সেটা হলো ইকোনমিক্সের ইসেটা। আমি এটা বারবার বলি যে এটা যদি মোহামেডান, আবহানী বা শেখ জামাল, শেখ কামাল অথবা এই যে আমাদের হলো বসুন্ধরা, এই ক্লাবগুলো যদি আসে, তাহলে এক একটা মেয়ে কিন্তু অনেক ডিমান্ডেড হয়, একটা প্লেয়ার অনেক দামে। যেমন একটা ফুটবলার, ছেলে ফুটবলার অনেকে যদি 80 লক্ষ, মানে 40 লক্ষ, 50 লক্ষ টাকায় এক একটাকে হায়ার করে নেয়। তা আমার যে প্লেয়াররা, আমি মনে করব যে ছেলেদের তুলনায় আমি মনে করি যে মেয়েদের রেজাল্ট অনেক গুণে ভালো। তো সেখানে মেয়েরা কেন বলে না যে সাবিনা বা ইয়ারা কেন বলে না যে আমরা এই ক্লাবে খেলে আমি আজকে 40 লাখ টাকা, আমি 50 লাখ টাকা, আমি 20 লাখ টাকা আমি পেলাম? কিন্তু আমি এই প্লেয়ারগুলোর মুখে এই কোনো ভাষা আমি শুনতে চাই। এর জন্য কারণ কি, বড় বড় ক্লাবগুলো যদি নামে, তাহলে আমার মনে হয় যে এই প্লেয়ারগুলো ডিমান্ডেড হবে। এবং বিদেশি প্লেয়ারের ব্যাপার, তখনও কিন্তু এই ক্লাবগুলো যদি বিদেশি হয়, তখন কিন্তু আমাদের ক্লাব কিন্তু সবচেয়ে বেটার ওয়ার্ল্ডে। কিন্তু এই কেন এই বিদেশি প্লেয়ারগুলো আনা হচ্ছে না? কেন আনা হচ্ছে না পরের কথা, আগে কেন বড় বড় ক্লাবগুলো নামতে পারে না? আমি মনে করি এটা ফেডারেশনের কতটা ব্যর্থতা বা সফলতা আমি বলতে পারবো, তবে এটা হলো যে ফেডারেশন এবং ক্লাবগুলো একই সমন্বয়ে কিন্তু কমিউনিকেশন রাখতে হবে এবং তাদের সঙ্গে কথা বলতে হবে যে আপনারা কি ক্লাব করেন এবং মহিলা টিম আপনারা ক্লাব নেন, আমাদের দেন ভালো। এবং ক্লাবগুলোকে ভাবতে হবে যে আজকে আমরা কিন্তু আমরা মেয়েরা অনেক ভালো, কেন ক্লাবগুলো নামবে না? তাদের তো একটা দায় থাকে, তাই না? যেহেতু ছেলেদের টিম নিচ্ছে, মেয়েদের টিমটা কেন করবে না? কেন কি আমি বুঝতেছি না। এর আগে যখন সাহেবের সভাপতি ছিলেন বা অনেক ছিলেন, তাদের অনেকটা ছিল যে এনারা চলে গেলে আমরা ভালো আমরা খেলবো, কিন্তু ওনারা তো এখন নেই। কিন্তু কেন এখন নতুন করে আবহানী, মোহামেডান, বসুন্ধরা কেন নামলো না? আবার বসুন্ধরাকে আমি আবারও বলছি, সেটা হলো উনি সহসভাপতি বসুন্ধরা একটা ফুটবল ফেডারেশনের, উনি তো একটা ক্লাব নামাতে পারতেন, কিন্তু কেন নামালেন না? তাহলে আমাদের মেয়েরা কি ইকোনমিক্স থেকে দূরে যাচ্ছে না? আমি তো ইকোনমিক্সের ব্যাপারটা বেশি বলবো। ইকোনমিক্সটা আমি কেন বলবো যে এরা ছোট থেকে এই জায়গাগুলো খেলতেছে, কিসের আশা? আমরা তো একটা ভবিষ্যতে একটা চিন্তাই করি যে আমি একটা বড় ক্লাবে দেখবো। দেখুন ওর ভুটানে খেলছে, ভুটানে তারাই করছে, কিন্তু বাংলাদেশে এরকম হচ্ছে না কেন? যে ভুটানের মেয়েরা বাংলাদেশে আসবে বা জাপানের মেয়েরা বাংলাদেশে আসবে, কোরিয়ার মেয়েরা বাংলাদেশে আসবে কেন? আমরা বাংলাদেশ শুধু তো গল্পই করছি বা আপনি কথা বলছি, আপনি নিশ্চয়ই শুধু আসবে না, আমাদের মেয়েরাও আসলে সাবগেন চ্যাম্পিয়ন হচ্ছি, এই চ্যাম্পিয়ন হচ্ছি, বাট কিন্তু এই ক্লাবটাকে কেন এগোচ্ছে না? নিশ্চয়ই আসলে আসবে না, আমাদের মেয়েরাও যাবে অন্য দেশে গিয়ে খেলবে, নিশ্চয়ই খেলবে, আমাদের অন্য দেশের মেয়েরাও আমাদের দেশে আসবে। আমার প্রশ্ন হচ্ছে এই যে বাফুফে এবং ক্লাবগুলোর মধ্যে যে সমন্বয়হীনতা চলছে, এটা কি আসলে মানে বছরের পর বছর এই সমন্বয়হীনতায় নারী ফুটবলাররা যারা আছেন তারা আসলে ক্ষতিগ্রস্ত হবেন কিনা, বা এই লাগামটা আসলে কে টেনে ধরবে? এর উত্তর আপনার থেকে বিরতির পর নিব। দর্শক, নিতে হচ্ছে ছোট্ট একটা বিরতি, ফিরছি একটু পরে। আবারও স্বাগত এখন মাঠে। দর্শক, কথা বলছিলাম দেশের নারী ফুটবলের পরিস্থিতি নিয়ে। এই জন্য আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন সাবেক জাতীয় দলের ফুটবলার রেহানা পারভিন। আপা, বলছিলাম যে এই যে ক্লাবগুলোর যে একটা অনাগ্রহের জায়গা, সমন্বয়হীনতা বলছিলেন বাফুফের সাথে, এই সমন্বয়হীনতায় তো আসলে আলটিমেটলি ক্ষতিগ্রস্ত হচ্ছেন দেশের নারী ফুটবলাররা। বিশাল অঙ্কের একটা অ্যামাউন্ট তারা হচ্ছে ইনকাম করতে পারছেন না। তবে এই যে পুরুষ ফুটবল দিল অপোজিটে যদি দেখি যে তারা শুধু লিগের খেলা না, ফেডারেশন কাপ আছে, স্বাধীনতা কাপ আছে এবং কোটি টাকার একটা সুপার কাপও তাদের জন্য ঘোষণা করা হয়েছিল, যদিও আসলে এক্সিকিউট করতে পারেনি বাফুফে। এই যে নারীদের জন্য একটা জোড়াতালির নারী লিগই একটা মানে তৈরি করতে বা মাঠে গড়াতে আসলে তাদের হিমশিম খেতে হচ্ছে। এই বছর তো আসলে ফিফার অর্থায়ন চলছে এবং আগামী বছরও তাদের সাথে একটা চুক্তি হয়েছে। এই কারণে আসলে তারা মানে নারী লীগ বা ফ্র্যাঞ্চাইজি কোনো লীগ নারীদেরকে নিয়ে, সেইটা তারা এখনো করতে পারছে না। তাহলে দেশের নারীদের নিয়ে কাজ করার
আগ্রহী কি আসলে বাফুফের নেই? কারণ নারীরা যেভাবে এগিয়ে যাচ্ছে নিজেদের সামর্থ্য দক্ষতায়, এটা অবশ্যই বাফুফের একটা কৃতিত্ব দিতেই হবে। তবে নারীদের যেভাবে আসলে মানে সামনে এগিয়ে দেওয়ার বিষয়টা, বাফুফে পেছন থেকে আসলে পুশ আপ করার বিষয়টা, সেই জায়গায় কি আসলে বাফুফের মানে অনাগ্রহ বা অনাদরের জায়গাটা আছে কি না? না, সত্যি কথা হলো যে কেবলই তো কমিটি হয়েছে, কারণ আমাদের কেবলই কমিটি কেন হবে আপা? প্রায় 1 বছর হয়ে গেছে, একটা নির্বাচন হয়ে গেছে, কিন্তু করতেই তো একটু সময় লাগবে, যেহেতু আমাদের তাবি দল নতুন প্রেসিডেন্ট হয়েছে, তার অনেক অনেক পরিকল্পনা আছে। উনি খুব বেস্ট এবং খুবই স্মার্টলি উনি সব টেক কেয়ার দেখভাল করেন। তাতে কিরণাপাও এটা ভালো করছে, বলবো যে তার নেতৃত্বেই সে এশিয়ান গেমস, সে হলো এএফসি ফিফার মেম্বার, এর মধ্যে ফিফাতে মনে হয় হতে পারেনি গত ইয়েতেই। তো তারও অবদান যে উড়িয়ে দিব তা না, সবাই মিলে কিন্তু চাচ্ছে যে নারী, যেহেতু নারীদের ফোকাসটা বেশি দিচ্ছে আমার মনে হয় যে পুরুষের তুলনায়, যে মেয়েরা ফোকাসটা দিচ্ছে যে আমরা নারীদের কী করব, কিন্তু কোথায় ফোকাসটা কিভাবে দিচ্ছে, আমি টিভিতেই দেখতেছি ফোকাসটা নারীদের বেশি দিচ্ছে, কিন্তু বাস্তবে কতটা ফোকাস দিচ্ছে আমি বলতে পারবো না। তবে একটা কথা কি, যে নারীরা, আমি একটাই বারবার বলবো যে ওদের বর্তমানে ইকোনমিক্সটা এটাই চাওয়া। তো যে ক্লাবগুলো আছে সেগুলো আমি বারবার তাদেরকে বলবো তারা এগিয়ে আসুক, ক্লাবগুলো তারা তারা যেন মেয়েরা যেন মানে ইকোনমিক্সে ডেভেলপ হয়, এইটা আর আমার এই চাওয়াটা। আর দ্বিতীয় হলো যে মেয়েরা আজকে দেখো পারফর্ম নিয়ে কথা বলে, যেটা সাবিনাদের বা ইয়েদের কথা বলছে, মাসুরা, সাবিনা, অন্যরা যারা আছেন, যে তাদেরকে নিয়ে একটু সাইড লাইনে বা তারা এজ হয়ে গেছে, তারা খেলতে পারবে না। সেখানে কিন্তু আমাদের ফুটসালও তারাই ভালো কিছু করছে। তুমি তো লিগের বিষয়টা বলতেছো, লিগের বিষয় ক্লিয়ার করি। সেটা হলো যে আমাদের যে লিগগুলো, আমার যে লিগের যে ক্লাবগুলো খেলছে আমি সন্তুষ্ট না, যে এই ক্লাবগুলোর কিছু কিছু নামেই জানি না। তারপর আরও কিছু ইয়ে আছে যে কোচ ম্যানেজার বা ক্লাবের সঙ্গে যাচ্ছে, সে প্লেয়ারগুলো তাদেরকে চেনেই না, বলছে কোচকে, মাঠে গিয়ে দেখে এই কোচের সঙ্গে তাদের সেই দিনে দেখা হচ্ছে। তো এই জিনিসগুলো যখন ভালো ক্লাব হবে, অনেক দিন প্র্যাকটিস হবে। এর ফাঁকে এর ফাঁকে আরেকটা কথা বলছি, সেটা হলো কিন্তু আমাদের এই অল্প সময় কিন্তু লিগ হয় না, খুব শর্ট সময়ে লিগটা কমপ্লিট করতেছে, কিন্তু এই শর্ট সময় কিন্তু লিগ হয় না, এটা একটা প্রেশার পড়ে যাচ্ছে মেয়েদের। কিন্তু তারপরে কিছু করার নেই, যেহেতু এশিয়ান গেমস সামনে রেখে তারা এই ইয়েটা করছে। কিন্তু আমার কথা যে এশিয়ান গেমসের আগেই তো আরও লং সময় নিয়ে এই ক্লাবগুলো করতে পারতো, তাহলে মেয়েদের এতটা প্রেশার পড়তো না। আর আপনি আরেকটা প্রশ্ন করেছিলেন যে মেয়েরা কিভাবে ডেভেলপ করবে, যেমন ডিস্ট্রিক্টের মেয়েরা এরা যদি লিগ খেলে, ফেডারেশন বললাম কোচের মাধ্যমে তাদের ইয়েটা দেখাতে পারছে যে আমি কীরকম খেলতে পারছি, তারা যদি ভালো করে নিশ্চয়ই তারা জাতীয় দলের অবশ্যই কল পাবে, তো ওদের জন্য একটা বেটার। কিন্তু এই জন্য লিগটা বেশি বেশি করে দরকার, তাহলে লিগটা বেশি বেশি হলে হয় কি প্লেয়াররা উঠে আসে। আর দ্বিতীয় হলো যে আমরা যে মেয়েরা যে ক্লাবগুলো, আমি অনুরোধ করব নেক্সট টাইমে যে বড় বড় যে ক্লাবগুলো আছে তারা একসময় আপনিও ঢাকা বাহিনী বা শেখ জামাল যে বিগত সময়ে নাম ছিল, এখন ধানমন্ডি ক্লাব হয়েছে, তারা আসলে নারীদের নিয়ে আলটিমেটলি এখন কোনো কাজই করছে না। আমরা এটা কেন, আমরা তো দেশের বাইরেও কিন্তু আমরা ভেন্যুতে খেলে আসছি, ইন্ডিয়ায় 7টা ভেন্যুতে খেলেছি, সেখানেও আমি কিন্তু বেস্ট খেলোয়াড় হয়েছি 2টা ভেন্যুতে। আমরা তখন ডানাপার ইয়েতেই ছিলাম, তখন আমরা প্রথম তো শুরু হলো 2004-এ কমলাপুর স্টেডিয়ামে লিগ দিয়েই, তারপরে আস্তে আস্তে আমরা আন্ডার 19 দিল্লিতে আমি খেললাম, তারপরে ইন্ডিয়ায় মানে অনেকগুলো ইয়ে ছিল আমাদের খেলাগুলো, যেমন এইগুলোতে আমিও ইয়ে করেছি। তখন একটা যে জোয়ার ছিল প্রথম, তখন কিন্তু এই ভাবিনি, পরবর্তীতে আসে তার ওই যে স্কুলের মাধ্যমে যে প্লেয়াররা বের হলো, সেখান থেকে বাছাই করে আজকে অবধি পর্যন্ত এই প্লেয়ারগুলো কিন্তু আজকে এই জায়গায়। কিন্তু এখন মনে করবো সে আগের তুলনায় সেই প্লেয়ারগুলো নেই যে বল লাথি দিতে পারে না। এখন কিন্তু প্লেয়াররা, আমি মনে করি যে প্লেয়াররা খুবই ভালো খেলছে এবং তারা খেলা শিখে গেছে, তারা প্লেয়ার, আমি মনে করি তারা প্লেয়ার তো এই জন্যই। কিন্তু এত 2বার সাব চ্যাম্পিয়ন, এত কিছু হওয়ার পরও কেন যে ক্লাবগুলো কেন লিগ করে না, ওরা কেন ইকোনমিক্সে ডেভেলপ হয় না, আমার এই জিনিসটা আমার কষ্ট লাগে যে ওরা এত ভালো করছে, তারপর কেন ক্লাবগুলো এগিয়ে আসে না। আবার ক্লাব ছাড়াও তো দেশে অনেকগুলো একাডেমি রয়েছে যারা আসলে পুরুষের পাশাপাশি নারীদের নিয়েও কাজ করে, তবে সেই জায়গাতে আসলে কতটুকু দক্ষ মানে যারা ক্রীড়া সংগঠকরা রয়েছেন। একাডেমির অর্থ হলো, আমি বুঝি একাডেমি হতে হলো যে তোমার একাডেমি আছে, আমার একাডেমি আছে, আরো অনেকের। আপা এই উত্তরটা আপনার কাছ থেকে নেব, তবে ছোট্ট একটা বিরতি, আবার
আবারও নিতে হচ্ছে। দর্শক, নিচ্ছি ছোট্ট একটা বিরতি, ফিরছি একটু পরে। আরও একবার স্বাগত এখন মাঠে। আপাও কথা বলছিলাম আমরা যে এই যে নারী দলের যে বিষয়টা, আসলে মাঠে নারীদের খেলা খুব বেশি রাখতে পারে না বাফুফে, তবে চেষ্টা আসলে তাদের অব্যাহত রয়েছে। আমরা দেখেছি এই বছর তারা ফুটসাল খুব কম সময়ের মধ্যে প্রস্তুতি নিয়ে তারা থাইল্যান্ডে গিয়ে একটা চমক দেখিয়েছে, ইতিহাস গড়ে আসলে তারা চ্যাম্পিয়ন হচ্ছে, অপরাজিত চ্যাম্পিয়ন বাংলাদেশ। কি ভারত, কি পাকিস্তান, কি থাইল্যান্ড, মালদ্বীপ, সবাইকে আসলে তারা হারিয়ে একেবারে শীর্ষে উঠে তারা আসলে চ্যাম্পিয়নের ট্রফিটা নিজেদের নামে করেই নিয়েছে। আলটিমেটলি এটাই তো আমাদের গোল ছিল। তবে পুরুষ ফুটবল দল যেভাবে প্রথম দিকে হতাশার চাদরে মুড়ে পরবর্তীতে আবার আশা দেখেছে, তবে শেষ পর্যন্ত তাদের সেই অর্জনটা সফল হয়নি। তবে আমরা বলছিলাম যে সাবিনা খাতুনের সবসময় প্রথম অর্জনটাই আসলে বিশেষ, এবং সাবিনা খাতুন জাতীয় দলের সাবেক অধিনায়ক, এখন সাবেকই বলা হচ্ছে, যেহেতু দীর্ঘ 1 বছর ধরে তিনি জাতীয় দলের সাথে নেই। আর সেক্ষেত্রে সাফ ফুটসাল দিয়ে কি আবারও আসলে জাতীয় দলে ফেরার সুযোগ আছে কিনা? তবে এর আগে একটা উত্তর আপনার কাছ থেকে নিতে চাই, সাফ ফুটসালে আসলে বাংলাদেশের ভবিষ্যৎ কোথায় দেখেন আপনি? ফুটসাল এবারে প্রথম তারা অংশগ্রহণ করেছে এবং প্রথমেই তারা একটা ভালো রেজাল্ট চমক দেখিয়ে দিয়েছে। তো সাবিনাকে স্যালুট, যে 3বারই সে ক্যাপ্টেন, 2বার সাব ক্যাপ্টেন এবং এই ফুটসালও সে ক্যাপ্টেন। আসলে ও ভাগ্য কন্যা আমার মনে হয়। সে অবভিয়াসলি সে একটা গুড প্লেয়ার। আর আমি সবসময় বলি যে যতক্ষণ মাঠে তার ফিটনেস ভালো, সে ততক্ষণ প্লেয়ার। সে ফিটনেস ভালো না, সে জুনিয়র বা সিনিয়র, আমার কাছে অতটা গুরুত্ব মনে হয় না। সে আউট হতেই পারে, ফিটনেস নাই মানে সে আউট। সে বয়স কম বা বয়স বেশি আমি এটা মিন করি না। তো বাটলারের আমবলেই ওরা যে কামব্যাক করবে আমি বিশ্বাস হচ্ছে না। কারণ বাটলার এমনই যে সে না বলেছে তো নাই বলেছে। তবে কিছুদিন আগে আমি ফুটবল ফেডারেশনের সভাপতির ইয়েতে আমি শুনেছি যে ওনারা বলেছেন যে আমরা চেষ্টা করব সাবিনাদের ওদেরকে কামব্যাক করার জন্য। তো বিরোধটাতে ছিল বাটলারের যে শৃঙ্খলা ভঙ্গের জন্য আসলে নারীদেরকে যেভাবে মানে আটকানো হয়েছিল, এই অভিযোগটা তো নারী ফুটবলারই করেছিলেন যে তাদের মোবাইল ইউজের ব্যাপার। যদি ফুটসালের ক্ষেত্রে দেখি, যিনি আসলে ইরানি যে কোচ আছে খোদারামি, তিনিও কিন্তু একই রুলস জারি করেছিলেন নারী ফুটবলারদের ক্ষেত্রে। কিছু সময়ের জন্য তাদের হাতে মোবাইলটা দেওয়া হয়েছিল। এই যে তারাও তো একটা আসলে শৃঙ্খলার মধ্যে থেকে একটা চ্যাম্পিয়নের শিরোপা অর্জন করেছে বাংলাদেশ, সেই ক্ষেত্রে আসলে ওই জায়গাতে তো আসলে অভ্যস্ত হয়ে গেছে নারী ফুটবলাররা। এখন সেই জায়গায় আবার আসলে কামব্যাক করানো হবে কিনা, যেহেতু বলা হচ্ছে সবার আগে আসলে দেশের কথা ভেবে এই ফুটবলারদের ফেরানোর একটা সুযোগ আপনি দেখেন কিনা? হ্যাঁ, আমি সেটাই বলছি যে আমার সবার আগে দেশের যদি আমার মনে হয় যে এদেরকে যদি নেওয়া হয়, যেহেতু ফিটনেস আছে আমি মনে করি, তাহলে আমার মনে হয় যে দেশের ক্ষেত্রে আমার এটা নেওয়া উচিত আমি মনে করি। কিন্তু বাটলারের আম্বরে ওরা নিবে থাকবে বলে আমার মানে আমি বিশ্বাস করতে পারছি না আর কি এই জিনিসটা। তবে আপনি যেটা বললেন যে ইরানি কোচে যারা ছিল তাদেরকে একটা, আমরা শুনেন ফুটবলাররা আমরা কিন্তু সবসময় ডিসিপ্লিন, আমরা আনডিসিপ্লিন না। ওরা বিদ্রোহ যেভাবে তাদেরকে আখ্যায়িত করা হচ্ছে, কিসের বিদ্রোহ কি করেছে এটা না, এটা এখন যুগের মিডিয়ার বিষয়গুলো মানুষ আনন্দ করতেই পারে, সেই বিষয়টাকে নিয়ে খেলার মাঠে ব্যক্তিগত মাঠে এক করবে তা না। আমার কথা, আমি পারফর্ম তাকে দেখবো সে ভালো কিনা। আনডিসিপ্লিন বলতে বলে কি আমি কি তার সঙ্গে মারামারি করেছি, না তাকে আমি অন্য কিছু অভদ্রতা করেছি, তা তো না। তারা সবাই তো বন্ডিং, ওরা সবাই একসাথে খেলছে, ভালো করছে। কিন্তু বিষয়টা কিভাবে কি হলো এটা জানি না। তবে আমার মনে হয় যে বাটলার থাকালীন ওদেরকে ইন করবে বলে আমার মনে হয় না আর কি। যদিও ইন করে তাহলে আমি বলবো যে ভালো, দেশের জন্য ভালো। মানে আপনার সুযোগ তো আছে, কারণ আমরা দেখেছি যে 18 জন ফুটবলাররা তারা বিদ্রোহ ঘোষণা করেছিল। আমাদের প্রেসিডেন্ট মহোদয় কিন্তু বলেছেন যে আমরা অনেকে মিডিয়ারা যখন তাকে প্রশ্ন করা হয়েছিল, আমাদের প্রেসিডেন্ট মহোদয় কিন্তু বলেছিলেন যে আমি চেষ্টা করব তাদেরকে কামব্যাক করার জন্য। তো যেহেতু এখানে সবাই ভাবছে যেহেতু ওরা চ্যাম্পিয়ন হলো, গুড ফিটনেস, তো এদেরকে হয়তো এবার এশিয়ান গেমসে হয়তো বা আবার নতুন করে কল করতে পারে। কিন্তু ভাগ্য একনাথ আর ফেডারেশনরা জানে, কোচ জানে। তাদের সাথে কিন্তু এখন আসলে 2 মাস অন্তর অন্তর যে চুক্তিটা, জাতীয় দলের চুক্তিটা এখনো কিন্তু আসলে ফেডারেশনের পক্ষ থেকে অব্যাহত রাখা হয়েছে। এবং আমরাও আসলে চাই যে নারী ফুটবল দল আলটিমেটলি যেভাবে তাদের লক্ষ্যটা সেট করেছে এশিয়ান কাপের মূল পর্বে নিশ্চিতের বেলায়, সেই জায়গাটা যেন তারা আসলে এশিয়ান কাপের মূল পর্বে গিয়েও টিকিয়ে রাখতে পারে এবং একটা বড় একটা সাফল্য ইতিহাস করতে পারে বাংলাদেশ নারী ফুটবল দল। এতক্ষণ আমাদেরকে সময় দেওয়ার জন্য আপা অনেক ধন্যবাদ আপনাকে। থ্যাংক ইউ সো মাচ। দর্শক, শেষ করছি এখন মাঠের আজকের আয়োজন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।